সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির, যাকে তারা এনসিপি বলছেন, তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়। এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক। আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয়। তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক, তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন, নাকি তারা সিরিয়াসলি এইটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন? মানে আমি তাকে কোট করি, জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে। মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন, আমি একই প্রশ্ন নিয়ে মান্না ভাইয়ের কাছেও যেতে চাই। প্রফেসর নিউটন। আচ্ছা খালিদ, সার্জিস আলমের কথা আমি একভাবে বিবেচনা করব, হ্যাঁ, আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব, আর সরকারের যারা পরিচালনার দায়িত্বে আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব। আচ্ছা, রাজনৈতিক দল যখন জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে। আমি বারবার করে বলবো, দেখেন আমরা কিন্তু এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি, দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না, অনেক কিছু রেস থেকে যাবে। কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন, ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার, পার হয়ে যাওয়ার, সামনে যাওয়ার প্রবণতা আছে কিনা একটু। আপনি একদম পরিষ্কার করেছেন। আমি একটু জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আলাদা করতে থাকতে চান, এবং এই যে হাসিনার ফাঁসি আগে নির্বাচন নিয়ে কথাই নয়, এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান মান্না। মানে যদিও উনি ধরেন সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন, তারপরে আমি বলি যে দুটো স্তরই যদি আপনি দেখেন, তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে, সার্জিস আলমের অনেকটা ডেমাগগের মতো, মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইট করার জন্য বা পক্ষে আনবার জন্য ওইভাবে বলছেন। আমি ওনার কথার মানে যদি তাই ধরি, আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনূস, উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না, জেলে দিতে চান না, গুলি করতে চান না। তারা কথা বলুক, মন করে কথা বলুক, কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না। খেয়াল করবেন, ডক্টর ইউনূসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন, তার একটা যুগান্তকারী ব্যাপার। একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল, সেখানে তিনি সম্পূর্ণ অর্গল খুলে দিয়ে বলেছেন ইউ স্পিক, কোনো অসুবিধা নেই তোমাদের। তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স কি বলে আপনার ওদের নাহিদ হোক অথবা অন্য যেই হোক, তারা কি এরকম করে বলতে পারতেন না? তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন। চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন, আদেশ করতে পারবেন না, এটা বিচার বিভাগ বলবে। তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না। তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়াটাকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন? আপনি সেটা বরঞ্চ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না। কথা তো অনেকভাবে বলা যায়, কিন্তু উনি যেরকম করে বললেন, যদি আপনি এটা লিটারালি নেন, উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন, তাহলে সেইভাবে করা যাবে কি? কতদিনে করা যাবে? ইতিমধ্যেই দেখেন বিএনপির 2-3 জন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন। যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন, ঐক্যের কথা বলে আপনার অনুষ্ঠানটা শুরু করলেন, এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে, 24 ঘন্টাও লাগেনি। তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয়, হ্যাঁ ধীরে ধীরেই তো হবে, একদিনে সব বদলাবে না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে। যেরকম করে ডক্টর ইউনূস বলতে পারলেন যে বলে যান আপনারা, এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে, উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না, কোনো কিছু করছেন না। আবার এইখানে আপনি এমন ভাবে বলছে তাকে এই নিয়ে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন, তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না, অথচ নির্বাচনের কথাই এখনো ডমিনেট করছে। পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেট ডিক্লেয়ার করে ওটাই তো করছে। তো দুটোকে আপনি কি মনে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথে এই বক্তব্য গেছে? সেরকম না, কিন্তু এটা ইজ এ মিস্টেক আমি মনে করি, এবং একটা আবেগ থেকে বলেছেন। কিন্তু মানা ভাই, আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে
ওরকম যদি আমি ধরেও নেই, কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে, তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে? মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। তাদের যতই সমর্থন থাকুক, মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে, এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে, এরকম শক্তি না দেখালে, এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে, আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না। সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না। মানে আমরা যা দেখছি আর কি, আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি। খালেদ খুবই ভুল করছেন, কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন, পরিচিত হন। এগুলো ঠিক না। ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না। এগুলো ডেমাগগি। আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন, সেটা সম্ভব। আপনি যাদের কথা বললেন, যে সমস্ত পার্টি, তাদের অনেক মিস্টেক আছে, এখনো মিস্টেক আছে। আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন। আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি, দখলদারিত্ব কি বন্ধ হয়েছে? তার উপরে কি তারা কথা বলছে? অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে, আমি শুধু বিএনপি বলছি না, সবাইকে মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে, তারা সেটা নিয়ে বলবেন। রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক, যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ধরিয়ে নেবেন। কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো, একেবারেই পপুলিজম হলো। কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স, আর আপনি কি বললেন? দুটো কন্ট্রাডিক্ট করছে ডাইরেক্টলি। মানুষ তো কনফিউজ হবে। আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন, তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত। মানুষ মনে করতে পারতো, হ্যাঁ এই ছেলে, তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক, সে বোঝে, সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি, এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি। কেউই স্পষ্ট করে বলবে না, হ্যাঁ ফাঁসির পরে কেমন ভোট হবে, এরকম করে অন্যরা বলবে না। ফলে কি দাঁড়াবে? তার বক্তব্য অনেকটা টকড আউট হয়ে যাবে। আমি এটা মনে করি এরকম, এবং আমি মনে করি বলে স্পষ্টতই বলছি। আপনি এরকম করে এমনিতে ধরেন, যেমন আমি ব্যক্তিগত আমি তো ফাঁসি ঠিক করি সাজা হিসেবে, কিন্তু সেই বিতর্ক পাচ্ছি এখানে। আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এই কথা যদি আমি বলি, কেউ আমার সাথে বিরোধ করবে না। কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও, তারপরে ভোটের কথা বলবে, তুমি ভোটের কথা বলতেই পারবে না, এই কথা তো বলা যায় না। এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে চাই। আপনি ডেমাগোগির কথা বলছিলেন। এখন আমরা তো যাদের বয়স 50-এর উপরে, তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি, মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি। সেই বক্তব্যের মধ্যে তো অনেক, মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিকও ছিল। আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে। আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে, যেখানে ওরা হিরো, ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না? মানে ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না? আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না, তার জন্য নিষেধ করছি না। কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিকটেট করতে পারেন যে তার ফাঁসি দিতেই হবে? আপনি কি ডিকটেট করতে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে? বলতে পারেন না। তাহলে আপনি আনসার্টেনিটির মধ্যে পড়ে গেলেন না। কবে নির্বাচন করবে? 5 বছর পরে? আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে, প্রফেসর নিউটন, আপনি কি মনে করেন যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি, সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই বলা হয়েছিল, শেখ হাসিনা ও সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন। তো এইটা কি অনেকটা সেরকমই, মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে, আপনি কিভাবে দেখেন প্রফেসর নিউটন? শাহবাগে সামান্য একটু পরে আসছি। আমি প্রথমে বলি কি, এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন, আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন, আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করলাম। এখন আমি সার্জিস আলমের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে, আমি একটু বলি কি, আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি। তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি, আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি, সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না, এগুলো খুব কমন সেন্স। সেটা হলো, মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে। মানুষের কথা মিনিং এর অনেক লেয়ার থাকে। কেমন? তারপরে আমরা যারা শ্রোতা, আমরা যারা বিশ্লেষণ করছি, আমাদের মনোভাবের প্রশ্ন থাকে। মনে করেন
যে আমি সার্জিস আলমকে পছন্দ করি না, তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। মনে করেন আমি তাকে পছন্দ করি, তখন আমি তার জি স্যার। কথার এক ধরনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলি দেখেন, যেখানে মান্না ভাই জোর দিলেন, প্রপারলি দিয়েছেন, আপনিও দিলেন, সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে, সংস্কার কমিশনগুলোর কাজ চলছে, ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগোবো, সরকার এই দিকেই যাচ্ছেন। আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মিন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না, বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক অর্থে ফাঁসিতে ঝোলাবো, তারপরেই নির্বাচনের কথা হবে, এর আগে হবে না। সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না। সার্জিস আলমেরই বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি, তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে, নির্বাচনের আগে যদি বিচার না হয়, তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল, সেটা যদি পুরনো ধারার রাজনৈতিক দলগুলোই হয়, তাহলে কি আর নির্বাচনটা প্রফেসর নিউটন, আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরা বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো, অথবা জামাত ইসলামী আসলো, অথবা মান্না ভাইরা আসলো, এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না? এরকম ভাবার কি কারণ আছে? বা বৈষম্য বিরোধীর চেয়ে কম করবেন, এরকম ভাবার কি কারণ আছে? অনুমান করা কঠিন, আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুবই বিপজ্জনক কাজ। কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা, নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি, যেখানে নানান ধরনের ক্লু ছিল, ইঙ্গিত ছিল, ইশারা ছিল যে, আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না, কিংবা ধরেন যে আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না, নির্বাচন করুক না। এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না। রাইট, আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে ওই আপনার ফর্মুলাতে স্যার, যে আপনি ফালে আগের থেকেই সিদ্ধান্ত নিতেছেন, মানে ওরকম হচ্ছে কিনা? না, আমার কেসটা একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একানা আগ্রহী, যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন। আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট। আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কর্তৃত্বপরায়ণ কাঠামো। ওকে, দেখেন, ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোনো পক্ষপাত